আসসালামু আলাইকুম। এই ব্রেনের বায়োলজি পেজ সাবেক্ষে আগামী 60 দিনে 1000 এমসিকিউ সমাধান করবে এবং এই 1000 এমসিকিউ সমাধানের আজকে চতুর্থ দিনে আমরা এসে পৌঁছে গিয়েছি এবং এই চতুর্থ দিনে পৌঁছানোর আগে আরো একবার মনে করিয়ে দিই কিভাবে পড়বে। 30 সেকেন্ড সময় পাবে এবং এই উত্তরটা মিলিয়ে নেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু এই টপিকটা তোমার বই থেকে পড়ে ফেলবে। ওকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যাতে করে পরবর্তী প্রত্যেক দিন এছাড়াও আরো অনেক বিভিন্ন টপিকের ভিডিও তোমাদের জন্য আসবে বায়োলজি বেসড। অবশ্যই এর জন্য তোমার এখন তো 10 মার্ক না, আরো বেশি মার্ক বেড়ে গিয়েছে, সো অবভিয়াসলি। এবং এটা কিন্তু বিএসসি সাধারণ বিজ্ঞান সবাই করবে, তবে স্পেসিফিক ভাবে আমাদের প্রত্যেক পঞ্চম, দশম, 15 এরকম প্রত্যেক 5-এর গণিত দিনে আমরা আমাদের সাধারণ বিজ্ঞান, শুধু সাধারণ বিজ্ঞানের জন্য আমরা ক্লাস নিব। ওকে, আচ্ছা, তো চলে আসো ডে 4। সো চলে আসো প্রথম প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কাউন্টডাউন কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে। এই কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে যে পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বেশ ভালো একটা প্রশ্ন। সো এখানে হয়তো এটা আই এর মতো দেখাচ্ছে, বাট এটা ফন্টের কারণে আর কি, সমস্যা নেই। সো আমাদের পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এটা কিন্তু আমাদের 50তম প্রশ্ন। সো এই প্রশ্ন এইটার উত্তর দেওয়ার জন্য আমাদেরকে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে জানতে হবে। সো আমরা সবাই জানি যে আমাদের কিন্তু দেহে টোটাল 5টা পৌষ্টিক গ্রন্থি আছে, তার মধ্যে একটা গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা পাকস্থলীতে বিদ্যমান। সো পাকস্থলীতে বিদ্যমান গ্যাস্ট্রিক গ্রন্থি গ্রন্থি মানেই সেখান থেকে রস নিঃসৃত হবে, যেখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন আর অন্যান্য জিনিসপত্র নিঃসৃত হবে। সো পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমাদের যে 4 প্রকার কোষ থাকে, সেই 4 প্রকার কোষ বর্তমানে তোমাদের নতুন বইতে 6টা প্রকারের কোষ দেয়। জিনিসটা হয়েছে কি যে 6টা লেখা যে 6টা কোষ, বাট লেখা আছে 4টা কোষই। এটা আসলে কি করছে আমিও জানি না। এটা আসলে উত্তরটা যদি কয়টা কোষ বলে এরকম প্রশ্ন হয় না, বাট উত্তরটা কয়টা কোষ এটা বললে তোমার যেহেতু 4 লেখা আছে 4 দেয়াই বেটার হবে। বাট এখানে আরো 2টা কোষ অ্যাড করছে, বা যে কোষ থেকে আরো কিছু নিঃসরণ আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, সো এখন আসো যে এই আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোন কোষ থেকে। আমরা জানি একটু যদি উপর থেকে আসি, মিউকাস কোষ নামটা দেখি মনে পড়বে, যেটা পিচ্ছিল মিউকাস ক্ষরণ করবে। আর্জেন্টাফিন আর অক্সেন্টিক বা প্যারাইটাল সেলের মধ্যে কিন্তু একটা ক্লাশ ঘটে গেছে। এতদিন পর্যন্ত আমরা আর্জেন্টাফিনে দেখতাম যে ও গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করছে, বাট এখন নতুন বইতে কিন্তু অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল তৈরি করে, আর আর্জেন্টাফিন সেরাটোনিন ক্ষরণ করে। ওকে, আচ্ছা, জাইমোজেনিক এটা চিফ কোষ। চিফ কোষের কাজ কি? প্রধান কাজটা করা, অর্থাৎ আমার পেপসিনোজেনটাকে নিঃসৃত করা। অর্থাৎ আলটিমেটলি আমার পাকস্থলীর কাজটা কি হবে, বা গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি? এনজাইম ক্ষরণ করা, সেখান থেকে খাদ্য পরিপাক করা, রাইট? সো এই কারণে আর্জেন্টাফিন জাইমোজেনিক কোষ চিফ কোষ। কেন? কারণ ওর থেকে তো পেপসিনোজেন নিঃসৃত হয়, যেটা পরবর্তীতে আবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিলিত হয়ে আমার সক্রিয় পেপসিনে পরিণত করে, যেটা আবার পেপসিনটা আমার প্রকৃত যে কাজটা, অর্থাৎ আমার এনজাইম, যেই এনজাইমটা আমার কি করে, প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে, যে কারণে আবার সেটাকে আমরা প্রোটিনারি এনজাইম বলি। অনেক তথ্য এখন আমি বলে ফেললাম, প্রত্যেকটা তথ্য তোমার জন্য গুরুত্বপূর্ণ, একটু পরেই লেখা থাকবে এটা। সো পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? এটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধরো তোমার মূল যে থিমটা, যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা চারপাশ থেকে নিঃসৃত হয়। কয় পাশ থেকে? চারপাশ থেকে নিঃসৃত হয়। তাহলে এমন একটা কোষ থেকে নিঃসৃত হয় যেটা চারপাশেই বিস্তৃত, সেটা কি? সেটা প্যারাইটাল সেল। প্যারা মানে কি? পার্শ্ব, আর প্যারাইটাল মানে তো আমরা বলতে পারি কি, যেটা পার্শ্ববর্তী সেল। এবং এই সেলটা থাকে কিন্তু অনেক ধারালো। ধারালো কেন? কারণ এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড জাতীয় একটা জিনিস, এই কারণে কিন্তু এটা খুব ধারালো থাকে। এবং এই ধারালোর ইংরেজি বা ধারালোর একটা বায়োলজিক্যাল নাম অক্সেন্টিক। সো এই কারণে আমার এই অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল সেল থেকে কিন্তু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তোমরা এই চ্যানেলেরই নিচের দিকে একটা ভিডিও দেখবা, যেখানে আমরা দেখিয়েছি যে কেন আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে পরিপাক হয় না। সো ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার এক্সাক্ট লোকেশনটা দেখানো আছে। সো ওখান থেকে তুমি যদি এক্সট্রা জানার থাকে সেখান থেকে জেনে নিতে পারো। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে জানলাম কি, যে আমার অক্সেন্টিক সেল সঠিক উত্তর, যেটা আমার কি করে, যেটা আমার পাকস্থলীর কোষ থেকে নিঃসৃত হয়, যেটা আমাকে আচ্ছা হয়েছে। সো পাকস্থলীর অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল থেকে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। ওকে, সো আমাদের উত্তরটা কিন্তু দেখা যায় একদম তাই। ওকে, আচ্ছা, তো এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হয়তো তোমার কাছে একটু অগোছালো লাগতে পারে। সেটা গোছালো ভাবে এখানে লেখা আছে যে অক্সেন্টিক বা প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। দুইটা কাজই অক্সেন্টিক সেলে। মিউকাস কোষের কাজটা কি? এখানে কোষের বানানটা ভুল হয়েছে, সমস্যা নেই। সো পিচ্ছিল মিউকাস রস নিঃসরণ করে। আর্জেন্টাফিন কোষ সেরাটোনিন ক্ষরণ করে। চিফ বা জাইমোজেনিক কোষ কি করে?
এ কিন্তু হচ্ছে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় এনজাইম নিঃসরণ করে। এবং অবশ্যই মাথায় রাখবা এই অধ্যায় পড়ার ক্ষেত্রে দুইটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে জেন। প্রো থাকলেও বুঝবা এটা হচ্ছে আদি বা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে, একটা হচ্ছে জেন। জেন শব্দটা মানে ওয়ার্ডের শেষে থাকলে মনে করবা কি যে এটা সাধারণত আমি বলে থাকি কি যে জেন শব্দটা থাকলে বুঝবা যে এটা হচ্ছে এখান থেকে প্রস্তুত হচ্ছে বা প্রস্তুত করার প্রক্রিয়া। তো ধরে নাও যে পেপসিনোজেন হচ্ছে আমার পেপসিন তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় এনজাইম নিঃসরণ করে কে? আমাদের জিভ বা জাইগোজেনিক সেল। তো তার মানে একটা এমসিকিউ থেকে আমরা মোটামুটি অনেকগুলো এমসিকিউ কমপ্লিট করলাম। আমি আশা করি যদি অধ্যায় থেকে প্রশ্ন আসে এই প্রশ্নটা হচ্ছে অবশ্যই মাস্ট থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা জেনে গেলাম আমাদের এই ব্যাপারটা। এখন তোমরা একটা জিনিস কিন্তু আরেকবার আমি এখান থেকে মনে করিয়ে দিয়েছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোথায়? পাকস্থলীতে। তার মানে আমরা আমাদের এটাও মাথায় রাখবো যে আমার পাকস্থলী কিন্তু একটা অম্লীয় যন্ত্র। কি যন্ত্র? অম্লীয় যন্ত্র। যন্ত্র কেন বললাম? কারণ এটা অনেকগুলো মেকানিক্যাল প্রসেস ঘটায়, তো যন্ত্র আমরা বলতেই পারি। সো এই কারণে পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এর সাথে আরো অন্যান্য তথ্য আমরা জেনে ফেললাম। এবং আমাদের এটা যে একটা অম্লীয় যন্ত্র বা আম্লিক যন্ত্র সেটাও আমরা হচ্ছে এখান থেকে মনে রাখলাম। ওকে, আচ্ছা, নিম্নোক্ত কোন পাচক রসে এনজাইম থাকে না? আমরা জানি আমাদের পাচক রস বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের গ্রন্থি থেকে নিঃসৃত রস, ঠিক আছে? একদম সহজ কথা যে কোন একটা গ্রন্থি থেকে নিঃসৃত রস, যেই রসটা হচ্ছে আমাদের কি করবে? পাচক করবে বা হচ্ছে পরিপাক ঘটাবে, ঠিক আছে? পাচক করবে বা পরিপাক ঘটাবে, সহজ কথা। ওকে, সো কিন্তু এমন একটা পাচক রস আছে যেটার মধ্যে এনজাইমই থাকে না, যেটা হচ্ছে আমাদের এই মানে খাদ্যের ভাঙনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তো এটার মধ্যে আমাদের আন্ত্রিক রস থেকে নিঃসৃত হয় সাক্কাস ইন্টেরিকাস। অবশ্যই সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য ভাঙতে বা হচ্ছে এটার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে বা আন্ত্রিক এনজাইম থাকে। এরপরে হচ্ছে পিত্তরস, এর কথা পরে আসি। অগ্নাশয় থেকেও কিন্তু হচ্ছে আমাদের কি হয়? অগ্নাশয় রস নিঃসৃত হয়, যেখানে অনেকগুলো এনজাইম আমরা দেখতে পেয়েছি। এবং সবার সাথে হচ্ছে কোনোটি নয়, তার মানে হচ্ছে তিনটার মধ্যে এইটার একটা হবে, অন্যটা কোনোটি নয়, নতুবা হচ্ছে কোনোটাই না। বাট আমরা মনে রাখবো আমাদের যে পিত্তরস আছে এটা হচ্ছে কোত্থেকে আসে? এটা হচ্ছে আমার যকৃৎ থেকে আসে। কোত্থেকে আসে? যকৃৎ থেকে। এবং অবশ্যই অনেকের কাছে মনে হয় কি যে পিত্তথলি থেকে তৈরি হয়, না, আমার যকৃৎ থেকে বা যকৃতের যে পাচক রসটা আছে সেটাই হচ্ছে পিত্তরস। এবং এই পিত্তরসের মধ্যে আমার কি থাকে? এই পিত্তরসের মধ্যে আমার থাকে কি? এই পিত্তরসের মধ্যে থাকে হচ্ছে আমার সোডিয়াম, দুঃখিত, আমার হচ্ছে এই যে তোমার যে কি বলতে পারি আমরা, আমাদের যে স্নেহ পদার্থ বা হচ্ছে আমাদের যে তোমার স্নেহের ইনাম কি লাইপো বা হচ্ছে লিপিড, এই ধরনের পদার্থকে ভক্ষণ করার জন্য বা ভক্ষণ না মানে হচ্ছে পরিপাক ঘটানোর জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলো কিন্তু হচ্ছে আমাদের এটার মধ্যে থাকে। অর্থাৎ আমার এর মধ্যে পিত্ত লবণ থাকে। কি থাকে? পিত্ত লবণ থাকে। অর্থাৎ পিত্তরসের মধ্যে আমার কোনো এনজাইম থাকে না। পিত্তরসের মধ্যে কি আমার কোনো এনজাইম থাকে না, তবে কি থাকে? তবে আমার এর মধ্যে পিত্তরস থাকে। কি থাকে? পিত্তরস থাকে। ঠিক আছে? সো আশা করি তোমরা হচ্ছে জিনিসটা খুব ইজিলি ব্যাপারটা আছে। কেন? কারণ হচ্ছে তুমি যখন এটা পড়তেছো তুমি এনজাইম যে আছে কি নাই এটা পড়তেছো না, পড়তেছো যে এটার মধ্যে আমার পিত্ত লবণ থাকে। তাহলে পিত্ত লবণ থাকলে কি এর মধ্যে কোনো এনজাইম নেই, শুধু কি আছে? পিত্ত লবণ আছে। তো একটু ব্যাখ্যাটা দেখো যে পিত্তরস তৈরি হয় যকৃতে। পিত্তরস থাকে যকৃতের ডান খণ্ডের নিচে পিত্তথলিতে, অর্থাৎ এখানে জমা থাকে। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, থাকে পিত্ত লবণ। যেমন হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, এগুলো কি ঘটায়? এগুলো হচ্ছে আমাদের স্নেহ পদার্থের ইমালসিফিকেশন ঘটায়। ইমালসিফিকেশন মানে কি? এমন একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে আমার সম্পূর্ণ খাদ্যটাকে বা হচ্ছে স্নেহ পদার্থটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার মতো টুকরায় পরিণত করি। সহজ কথা, সুন্দর কথা। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা কিন্তু আমি জানি মোটামুটি সবাই অ্যান্সার করে ফেলবে, বাট এখানে কিন্তু একটু বাংলা অর্থ আছে, ঠিক আছে? যেমন হচ্ছে জিহ্বার কোন অংশ লবণাক্তটা স্বাদ গ্রহণ করে? সো আমরা জানি যে এটার চারটা পোর্শন থাকে, মিলতি দিয়ে আমরা মনে রাখবো। সো এখানে দেখো অগ্রপ্রান্ত, তারপরে হচ্ছে অগ্রপার্শ্ব প্রান্ত, শীর্ষ অংশ, সরি পার্শ্ব অংশ, মধ্য অংশ। সো এটা মোটামুটি তোমরা অ্যান্সার করে ফেলছো। আমি জানি যে যারা যারা পারো তারা হচ্ছে একবার দেখে অ্যান্সার করে ফেলছো, যারা পারো না তারা হচ্ছে হয়তো বা আরেকটু ট্রাই করতেছো। ওকে, ঠিক আছে, ট্রাই করা শেষ। আমরা হচ্ছে এর উত্তরটা দিয়ে আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? যে অগ্রপার্শ্ব অংশ। এখন এইটা থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের এখন শিওর সাকসেস ব্যাচে কিন্তু এরকম ধরে ধরে এরকম হচ্ছে অ্যানিমেশন আকারে, ছবি আকারে। কেননা একটা জিনিস মাথায় রাখবা, যত বেশি ভিজুয়ালাইজেশন তত বেশি মনে রাখা, যত বেশি ইনফরমেশন তত বেশি মনে রাখা। অর্থাৎ এক কথায় যে যত বেশি ভিজুয়ালাইজেশন যত বেশি ইনফরমেশন তত বেশি কি আমার মনে রাখতে সহজ। সো এভাবে যখন তোমার পড়ানো হবে তো তুমি তো মুখস্থ করছো মিলতি 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 মিলতি, তো কি মিলতি কি হইছে, ঠিক না? তো এইটা মিলতি তোমার যতটা তুমি মুখস্থ করতেছো তার থেকে বেশি যদি তুমি হচ্ছে এরকম ভিজুয়ালাইজেশন করো যে এখানে মি, এখানে ল, এখানে অ, এখানে কি, তখন কিন্তু তোমার জন্য জিনিসটা সহজ হবে। তো দেখো এখানে কিন্তু মিষ্টি, মিষ্টি কোথায়? এই যে মিতে মিষ্টি সামনের অংশে। এরপরে লবণাক্ত, এটা অবশ্য আমি এরকম তোমার এটা দিতাম না, ছবি যেহেতু আছি, বাট তোমাদের যেহেতু এটা তোমরা এটার সাথে ইউজড টু, এই কারণে হচ্ছে এটা দেয়া। ওকে, তো লবণাক্ত হচ্ছে ল, তারপর হচ্ছে অম্ল মানে হচ্ছে অ, এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন পেছন দিকে, আর সবার শেষে হচ্ছে তি, তি ফর হচ্ছে তিক্ত। সহজ কথা। তাহলে অগ্র পার্শ্ব অংশে, তাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল কি লবণাক্ত, লবণাক্ত কোথায়? অগ্র পার্শ্ব অংশে, অগ্র পার্শ্ব অংশে, ঠিক আছে?
সহজ উত্তর। তার মানে কি তুমি এইটা করবা ভিজুয়ালাইজেশন, এইটা যে কোনো প্রশ্ন আসুক না কেন, মিষ্টি আসুক, লবণাক্ত আসুক, অম্ল আসুক, তিক্ত আসুক, 4টা প্রশ্ন একটা এমসিকিউ দিয়ে কমপ্লিট করে ফেললা। সো জিহ্বার স্বাক্ষরগুলো ফ্লাস্ক আকৃতির এবং 5 থেকে 10 দিন পর হচ্ছে পুনরুত্থাপিত হয়। তো এটার আকৃতি কেমন? এর আকৃতি হচ্ছে তোমার ফ্লাস্ক আকৃতির। কি আকৃতির? ফ্লাস্ক আকৃতির। ওকে, এটাও মনে রাখবা যে এটার আকৃতি কেমন? ফ্লাস্ক আকৃতির। এবং ফ্লাস্ক আকৃতির হওয়ার কারণে তাদের একটা সুবিধা হয়, সেই সুবিধা হচ্ছে যে এটার তো দুইটা পোরশন থাকে, একটা হচ্ছে নার্ভ থাকে, একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এটার সাথে সংযুক্ত, মানে যেটা হচ্ছে তোমার এখান থেকে কি বলে, একটা নার্ভ হচ্ছে তোমার মানে সংবিদ, আরেকটা কি, একটা হচ্ছে যে যেটা তোমার কোথায় নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার মস্তিষ্কে নিয়ে যাবে, যে এটা আসলে কি, এটা মিষ্টি নাকি লবণাক্ত নাকি হচ্ছে অম্ল নাকি তিক্ত নাকি ঝাল। ঝালের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, মনে আছে যে এটা কিন্তু আসলে কোনো স্বাদকরক না। এখানে কি আছে, এখানে হচ্ছে যে আমার এখানে তোমার হচ্ছে দুইটার মধ্যে একটা সংঘর্ষ ঘটে, বা হচ্ছে আমাদের এখানে তাপ এবং হচ্ছে উত্তাপ এবং হচ্ছে একই সাথে একটা ইরিটেশন ঘটে। যখন হচ্ছে ঝাল জাতীয় খাবার আমরা খাই তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে ঝাল পদার্থের মধ্যে থাকা বিশেষ একটা পদার্থের কারণে এটা কি হয়, এটা হচ্ছে আমাদের একটা উত্তেজনা বা হচ্ছে একটা মানে গরম বা হচ্ছে একটা উত্তাপ এবং হচ্ছে একই সাথে ইরিটেশন ঘটায়, যে কারণে হচ্ছে আমরা ঝাল অনুভব করি। ঠিক আছে, একটা অনুভূতি। তো এই কারণেই হচ্ছে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই 4টা স্পেশাল ভাবে মনে রাখা। অম্ল মানে হচ্ছে ত্বক, মানে টক টক টক, আর তিক্ত হচ্ছে কি, ক্ষারীয় জাতীয় আর কি। ওকে, সো এটা হচ্ছে 5 থেকে 10 দিন পর পুনরুত্থাপিত হয়। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার এমসিকিউ। আমরা যদি 3 নাম্বার এমসিকিউ তে চলে আসি, যে লাইপোলাইটিক এনজাইম কোনটি, খুব ভালো একটা প্রশ্ন। সো লাইপোলাইটিক এনজাইম কোনটি, এটা পারার ক্ষেত্রে আমাদের একটা খুব ভালো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের লাইপোলাইটিক এই ওয়ার্ডটা যদি আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কিরকম সুবিধা? দেখো, লাইপো বলতে কি বোঝানো হচ্ছে, লাইপো বলতে বোঝানো হচ্ছে যে লিপিড জাতীয়। মনে আছে তোমাদের যে আমাদের অ্যামাইলোলাইটিক, তারপরে হচ্ছে আমাদের প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক। তোমরা অনেকে ভাবতে পারো যে হ্যাঁ আপনি হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস নিতেছেন, বাট হচ্ছে আপনি আঁকা কি করতেছেন না কেন? এটার কারণ হচ্ছে যে আমরা এটাকে ফ্রি হ্যান্ড করছি। কি রকম করছে? ফ্রি হ্যান্ড, না যে ফিজিক্সের ফ্রি হ্যান্ড ক্যালকুলেটর বা হচ্ছে ক্যালকুলেশন, ম্যাথের ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন। সো আমরাও হচ্ছে দেখাতে যাচ্ছি যে আমরাও হচ্ছে ফ্রি হ্যান্ড কি করতে পারি, জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করতে পারি। অর্থাৎ তোমার মাথায় এটা যত দ্রুত তুমি প্রসেস করতে পারবে আমার সাথে কথার সাথে, এখন এটা তো তোমার রেকর্ডে, তুমি হচ্ছে আগে পিছিয়ে করে দেখতে পারবা, প্রয়োজনে তুমি হচ্ছে 0.5x 0.25x করে দেখতে পারবা। সো এই কারণে তুমি যত বেশি তোমার মাথায় এটা নিতে পারতেছো তত ভালো বুঝবা তোমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওকে, আচ্ছা, সো দেখো লাইপোলাইটিক এনজাইমের কথা বলতেছিলাম। সো প্রথমে কি, প্রথমে হচ্ছে আমাদের অ্যামাইলোলাইটিক। অনেকবার বলছি অ্যামাইল মানে হচ্ছে এস্টার, লাইটিক মানে হচ্ছে কি, ভাঙন। তার মানে হচ্ছে এস্টার জাতীয় খাদ্য বা হচ্ছে এরকম আমাদের শর্করা জাতীয় খাদ্য যখন ভাঙতেছি যেসব এনজাইম তাদেরকে আমরা বলতেছি অ্যামাইলোলাইটিক এনজাইম। যদি আমরা হচ্ছে প্রোটিওলাইটিকের কথা বলি তখন কি, তখন হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাদ্য ভাঙছে বা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য আমার যখন হচ্ছে বিভক্ত হচ্ছে বা হচ্ছে ভাঙতেছে তখন সেটাকে আমরা বলতেছি প্রোটিওলাইটিক। আর সবার শেষে হচ্ছে লাইপোলাইটিক এনজাইমের ক্ষেত্রে লাইপো মানে কি, লিপিড। ওকে, সো লিপিড জাতীয় এনজাইম যখন ভাঙতেছে তখন আমরা সেটাকে লিপিড জাতীয় খাদ্য যখন ভাঙতেছে তখন সেটাকে আমরা কি বলতেছি, লাইপোলাইটিক এনজাইম বলতেছি। ওকে, আচ্ছা, এখন এটার সাথে আরো একটা ছোট্ট তথ্য তোমাদেরকে আমি জানিয়ে রাখতেছিলাম, সেটা হচ্ছে যে আমার যদি এস থাকে তাহলে হচ্ছে এনজাইম, আর যদি ওস থাকে মানে ওএসি থাকে তখন সেটা কি, তখন সেটা হচ্ছে আমাদের কি বলতেছিলাম, আমাদের হচ্ছে খাদ্য। ওকে, আচ্ছা আমি হচ্ছে একটু ঘামায় যাচ্ছি। ওকে, সরি। আচ্ছা, সো লাইপোলাইটিক এনজাইম কোনটি, এটার উত্তর এখন আমরা করব। সো দেখো লেসিথিনেজের দিকে লক্ষ্য করো, কোলাজিনেজ, ইলাস্টেজ, অ্যামাইলেজ, প্রত্যেকটা দেখো। সো অ্যামাইলেজ এটার সাথে আমরা আমাদের হচ্ছে অ্যামাইলেজ আর মল্টেজ, এরা দুজন হচ্ছে মনে করো পিঠাপিঠি ভাই। অর্থাৎ অ্যামাইলেজ থাকলে সেখানে মল্টেজ থাকবে, অ্যামাইলেজ থাকলে কি সেখানে মল্টেজ থাকবে। আর মল্টেজ তো তুমি অলরেডি পড়ে আসছো যে আমার যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থি থেকে নিঃসৃত যে লালা আছে বা স্যালাইভা আছে, সেই স্যালাইভার মধ্যে কি থাকে, সেই স্যালাইভার মধ্যে হচ্ছে আমার টাইলিন এবং হচ্ছে মল্টেজ থাকে, যারা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাক ঘটায়। ওকে, আচ্ছা, এখন লাইপোলাইটিক এনজাইমের ক্ষেত্রে আমার তো এই তিনটার মধ্যে আমার একটাও পরিচিত না, আমি এখন কি করতে পারি দেখো। কোলাজিনেস হচ্ছে আমাদের বলতে পারি কি যে কোলাজিনেস আর ইলাস্টেজ এরা হচ্ছে কাছাকাছি, বাট আমরা ধরলাম যেটা আলাদা আলাদা। তো কোলাজেন কি তন্তুময় ধরনের, তার মানে কি এটা হচ্ছে আমাদের কিসের আন্ডারে যাবে, এটা কিন্তু হচ্ছে চলে যাবে আমাদের প্রোটিনের আন্ডারে। কার আন্ডারে? প্রোটিনের আন্ডারে। ইলাস্টেজ কি, ইলাস্টিক জাতীয় ধরে নিলাম আর কি। সো আমাদের এইটার সাথে এটার রিলেশন খুব ভালো। সো এরা দুইজন কাছাকাছি। সো এই কারণে এরা দুইজনই কি, যেহেতু কোলাজিনেস তন্তুময় প্রোটিন জাতীয়, ধরে তুমি হচ্ছে বুঝতেই পারতেছো। সো এই কারণে এরা হবে কি, এরা হবে প্রোটিন জাতীয়। তাহলে বাকি থাকে কি, লেসিথিন। ওই যে লেসিথিন বাহক ধারণা নবম অধ্যায়ে পড়ছো আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বে। সো সেই লেসিথিন থেকে তুমি কিন্তু অনেক সহজেই এটা মনে রাখতে পারবা, বাট এরপরও প্রত্যেকটা ভেঙে ভেঙে বললাম যাতে করে হচ্ছে তোমার জন্য জিনিসটা
সহজ হয়। ওকে, আচ্ছা, সো লেসিথিনেস এইটা। ওকে, মূলত আমার হচ্ছে এত কথা বলার কথা না, কারণ হচ্ছে যেহেতু 20টা এমসিকিউ বা 17টা এমসিকিউ খুব দ্রুত সলভ করা, বাট হচ্ছে তোমাদের মানে কি বলবো, মানে তোমাদের রেসপন্স দেখে আসলে অটোমেটিক ভাবে আমার কথাগুলো বের হচ্ছে। ঠিক আছে, খুব ভালো তোমরা হচ্ছে এই করতেছো, শেয়ার করে দিও। ঠিক আছে, যাতে করে আরো বেশি মানুষ হচ্ছে একত্রে আমরা এটার করতে পারি। ঠিক আছে, শেয়ার করে দিলে আসলে কোনো লস নাই। যে হচ্ছে একটা এমসিকিউ পারলো, তোমার আগে গেল না, বাট তোমার জন্য দোয়া করলো। ওকে, সো লাইপো মানে হচ্ছে লিপিড, লাইপিড মানে হচ্ছে বিদীর্ণকারী। যে লিপিড পরিপাকের এরকম আরো কিছু এনজাইম আছে, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, আংশিক লাইপেজ, মনোগ্লিসারাইডেজ, লেসিথিনেস। মনে রাখবে ওস মানে হচ্ছে খাদ্য, এস মানে কি এনজাইম। ওকে, আচ্ছা, কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। সো এটা দেখা মাত্র আরে ভাই ভাই লাইসোজোম, এটা তো আমি জানি, এটা তো লাইসোজোম করে দিছে। লাইসোজোম তো আমি হচ্ছে পড়ে আসছি, আমাদের হচ্ছে যদি তুমি হচ্ছে পড়েও যাও তাও তোমার মাথায় আসছে কি যে লাইসোজোম আমাদের কি করে, যে সবসময় হচ্ছে ব্যাকটেরিয়াটাকে ঘুষ মেরে হচ্ছে ধ্বংস করে দেয়। সো ও তো হচ্ছে এমন কোনো কাজ করবে। বাট মাথায় রাখবে যে লাইসোজাইম আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া, আমাদের অনুক্রমণতা তন্ত্রের একটা অংশ হচ্ছে আমাদের লালা থেকে নিঃসৃত যে লালা আছে, সেই লালার মধ্যে আমাদের লাইসোজাইম এনজাইমও পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমরা যখন খাবার খাই, যে আমাদের মামাদের ফুচকা খাই অনেক মজা করে ড্রেনের পানি, সো এগুলোর মধ্যে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, এগুলো যদি হচ্ছে সরাসরি আমরা খেয়ে ফেলতাম তাহলে আমাদের কিন্তু হচ্ছে অবস্থা 12টা বেজে যেত। বাট আমাদের এই লাইসোজাইম এনজাইমের কারণে, দুইটা এনজাইমের কারণে, সরি দুইটা ভিন্ন ভিন্ন কাজের কারণে, একটা হচ্ছে লাইসোজাইম এনজাইমের এই কারণে মানে হচ্ছে ওর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার কারণে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা যান্ত্রিক ফাংশনের কারণে। দুইটা কারণে হচ্ছে আমরা মানে খাওয়ার সাথে সাথেই মারা যাই না, কিছুদিন পর মারা যাই। ওকে, সেটার উত্তর হচ্ছে কি লাইসোজাইম। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো দেখো যে সালাইভারি অ্যামাইলেজ বা লালারস মিশ্রিত আমাদের হচ্ছে টাইরিন, মানে এটা কিন্তু আবার বুঝছো না যে লালারস হচ্ছে সালাইভারি অ্যামাইলেজ, সালাইভারি অ্যামাইলেজ হচ্ছে টাইরিন। এটাকে বলা হয়েছে যে লালারস মিশ্রিত টাইরিন। এই এটাতে এই এনজাইমে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের লাইসোজাইম এনজাইম থাকে, যেটা কি, যেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ধ্বংস করে। অর্থাৎ টাইরিনের মধ্যে বা হচ্ছে আমাদের লালারসে আবার হচ্ছে আমরা কি পাই, লালারসের মধ্যে আবার হচ্ছে আমরা কি পাই, আমাদের এই লাইসোজাইম পাই। ঠিক আছে, সো এখানে মনে হয় কথা একটু ওলট পালট করছে, তুমি জাস্ট এটুকু বুঝো যে আমাদের হচ্ছে লালারসের মধ্যে আমরা হচ্ছে এই পাই। ঠিক আছে, এটা আমি ঠিক করে দিব, সমস্যা নেই। সো লালারস যে আছে, এই লালারসের মধ্যেই হচ্ছে আমাদের লাইসোজাইম এনজাইম পাওয়া যায়। ঠিক আছে, সো লালারসের মধ্যে আমাদের অনেক কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে লালারসের মধ্যে আমরা টাইলিন পাই বা সালাইভারি অ্যামাইলেজ পাই। এটাকে সক্রিয় করার জন্য হচ্ছে আবার আমরা ফ্লোরাইড আয়ন পাই। ঠিক আছে, সো এখানে একটু কথার ওলট পালট করছে, সমস্যা নেই, তুমি তো আমার কথা শুনতেছো। ঠিক আছে, সো এরপরে আমরা আরো কি পাই, এরপরে হচ্ছে আমরা এখান থেকে, সেটা আমরা এখন এখান থেকে ঠিক করে ফেলতে পারবো, যেহেতু হচ্ছে কিছু জিনিস আমাদের হয়তো বা যদি এটা মনে থাকে তাহলে হচ্ছে সারা জীবন ওইটাই মনে থাকবে। ঠিক আছে, সো আমার সাথে তোমরা দেখো যে আমাদের কোন এনজাইম হচ্ছে এটা ই করে, ঠিক করে আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, সো আমরা কি করতেছি, আমাদের হচ্ছে এখানে কি করবে যে আমাদের লালারসে কি আছে, লালারস মিশ্রিত লালারসে ইমিউন সিস্টেমের লাইসোজাইম এনজাইম থাকে, যা কি ব্যাকটেরিয়া ধ্বংস করে। দেখছো, তার মানে কি আমরা হচ্ছে ইনস্ট্যান্ট জিনিসটা ঠিক করে ফেললাম। এখানে যদিও ঠিক করা যাচ্ছে, বাট পরীক্ষার হলে কিন্তু একবার দিয়ে ফেললে এটা আর কখনো ঠিক করা যাবে না। তো এই কারণেই পরীক্ষার হলে অবশ্যই কিন্তু তোমাকে সাবধানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে, এবং তোমরা জানো যে তোমাদের যদি হচ্ছে প্রশ্নগুলো সলভ করতে হয় তাহলে কিন্তু তোমাদের আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই কথাটা আমি হয়তোবা তোমাদের, তুমি যেই হও না কেন, তুমি হচ্ছে এক্সপেরিয়েন্স হও কিংবা এক্সপেরিয়েন্স না হও, দুজনেই হচ্ছে কিন্তু এটার সাপেক্ষে হচ্ছে আমার সাথে উত্তর করবে। সো তোমাদের কিন্তু হচ্ছে যদি শিওর সাকসেসে ভর্তি হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এরকম একটা ওএমআর বুক দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে জানো? কারণ হচ্ছে পরীক্ষা হলে তুমি যদি আমার এরকম মতো ভুল করে ফেলো, সেক্ষেত্রে তুমি কি করবা, ভুল করে ফেলছো তার মানে কি শেষ, এমসিকিউটা শেষ, তুমি হচ্ছে হাজার হাজার জনের পিছনে পড়ে গেলা। তো তোমাকে যে কাজটা করতে হবে, খুব সুন্দর করে রোল নাম্বার পূরণ করতে হবে, এরকম ধরে ধরে তোমার সিরিয়াল নাম্বার পূরণ করতে হবে। পূরণ করলো তারপরে হচ্ছে তুমি এটাকে আবার অনেকে করে কি যে সব কমপ্লিট করে ফেলছে, ঠিক আছে, কমপ্লিট করে ফেলছে, বাট এই জায়গায় এসে সে হচ্ছে শেষ। ঠিক আছে, সে আর কাটতে পারে না। ঠিক আছে, এখানে তো খুব ভালো করে দেয়া আছে, বাট পরীক্ষার ফলে কিন্তু আরেকটু, অনেকের যদি কপাল খারাপ থাকে, এটা যদি একটু রাফ পড়ে, ঠিক আছে, তখন কিন্তু ঝামেলা করবে। সো এই জিনিসটাকে প্র্যাকটিসে রাখার জন্য কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, তুমি হচ্ছে এখানে ধরবার পূরণ করবে। তো শিওর সাকসেস শুধু এটা দেওয়া হচ্ছে না, আর এটার সাথে হচ্ছে তোমার মডেল টেস্ট এবং হচ্ছে একই সাথে প্রশ্ন ব্যাংক দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো দুইটা মিলিয়ে তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। ঠিক আছে, যাতে করে এরকম ভুল তুমি আগেই ঠিক করতে পারো। ওকে, আচ্ছা গেল। পরিপাক তন্ত্রের কোন অংশটা অম্লীয়? প্রশ্নটা কিন্তু কমন পড়ে গেছে, রাইট? প্রশ্নটা কিন্তু আমাদের কমন পড়ে গেছে, একটু আগে আমরা বলে আসছি। একটা জিনিস দেখো, আল্লাহ আমাদের এমন ভাবে সৃষ্টি করছে যে হয় না যে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া কেন হচ্ছে এত কিছু মানুষ গরিব, কিছু মানুষ ধনী, কিছু মানুষ হচ্ছে অনেক বড় লোক, কিছু মানুষ আরো কম বড় লোক। এটা কিন্তু পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। এটা কি পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, অর্থাৎ এবং এই কারণেই যারা হচ্ছে গরিব হবে তাদের কিন্তু আল্লাহ হচ্ছে আগে আগে জান্নাতে নেওয়ার হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে করে সে তার দিন এবং যদি ঠিক রাখতে পারে। সো সেই ব্যাপারটাই হচ্ছে এখানে, অর্থাৎ আমরা যে এক্সাক্ট প্রত্যেকটা জিনিস যে একটা একটা পয়েন্টের সাথে মিলিত, এটা কিভাবে প্রমাণ করবো জানো? যে আমাদের এখানে পাকস্থলীতে যখন এই খাদ্যটা অম্লীয় ধরনের হয়, এই খাদ্যটা তো অম্লীয় ভাবেই যেতে পারতো, এটা তো প্রশ্রবণ করার কোনো দরকার ছিল না, বাট আল্লাহ আমাদের শিক্ষা দেওয়ার জন্য
কিছুক্ষণ পরেই পাকস্থলীতে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এটা তোমার কি হচ্ছে, অম্লীয় হচ্ছে। একটু পরে তুমি যখন ক্ষুদ্রান্তের ডিউডেনামে যাচ্ছ, সাথে সাথে জিনিসটা কি হয়ে যাচ্ছে, অন্ত্র মানে হচ্ছে তোমরা জানো যে ক্ষুদ্রান্ত এখানে কি পাবা তুমি, এখানে হচ্ছে তুমি ক্ষারীয় ধরনের পিত্তরস, মনে আছে নিশ্চয়ই পিত্তরস, ক্ষারীয় ধরনের পিত্তরস, এটা এসেই তোমার হাইড্রোক্লোরিক জাতীয় খাদ্যটাকে, যেটা হচ্ছে তোমার কি অম্লীয় খাদ্য, সেটাকে তোমার কি করে দিবে, প্রশমন করে দিবে। তার মানে আলটিমেটলি ভারসাম্য রক্ষা কিন্তু সব জায়গায় ঘটছে, এবং এটারই একটা প্রকৃত প্রমাণ হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম। তার মানে কি জীবন শুধুমাত্র জীববিজ্ঞান কিন্তু শুধুমাত্র আমাদের পড়াশোনার জন্য না, জীবন সম্পর্কে শেখায়। ওকে, সো সাবমিট করে দিলাম, একদম রাইট। এই যে প্যারাটাল কোষ থেকে নিঃসৃত হয় এবং হচ্ছে এখানে অম্লীয় পরিবেশ তৈরি করে। এই অম্লীয় পরিবেশ কিন্তু ব্যাকটেরিয়া সহ অন্যান্য অণুজীবকে ধ্বংস করে দেয়, এবং হচ্ছে এটা কিন্তু একটা যান্ত্রিক প্রক্রিয়া। এই এমসিকিউটা আমার খুব ফেভারিট, এটা যদি এখানে দেই না কারণ হচ্ছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট তোমাদের এটা জানা দরকার। যে তোমাদের হয়তো বা মনে হয় না যে একটা যদি আমরা একটা খাবার খেলাম, খাবার খাওয়ার পরে এটা হচ্ছে মুখের মধ্যে কাবাব চামড়াচ্ছি, মানে কি বলে কামড়াচ্ছি, করে কামড়াচ্ছি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা যান্ত্রিক পরিপাক, বেশ ভালো। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমার পেটের মধ্যে যাচ্ছে, মানে সরি খাবারটা যখন আমার পেটের মধ্যে যাচ্ছে, পেটের মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যখন আমার জীবাণুটাকে ধ্বংস করতেছে, তখন সেটা কি হবে, সেটা কি যান্ত্রিক পরিপাক হবে নাকি রাসায়নিক পরিপাক? কারণ তুমি তো জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা রাসায়নিক, তার মানে ওকে ঠিক আছে ডান, এটা হচ্ছে আমাদের একটা রাসায়নিক পরিপাক। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার সংজ্ঞা যে কত গুরুত্বপূর্ণ, তোমাদের হচ্ছে পড়াইছি না যারা হচ্ছে আমাদের পড়তে আসতো, যে পরিপাকের সংজ্ঞাটা কিন্তু অনেক সহজ করে পড়াইছি, ঠিক আছে? তো সেই সংজ্ঞার মধ্যে ছিল যে আমাদের পরিপাকের উদ্দেশ্যে বা আমাদের নিজের দেহের উদ্দেশ্যে জৈবিক ক্রিয়া, এটা কিন্তু কি জৈবিক ক্রিয়া। সো জৈবিক ক্রিয়ার উদ্দেশ্যে আমরা যেটা ঘটাচ্ছি, সেখানে কিন্তু হচ্ছে আমার কি প্রয়োজন, সেখানে কিন্তু হচ্ছে আমার রাসায়নিকটা প্রয়োজন, ঠিক না? এবং সেই রাসায়নিকটা কিন্তু হতে হবে এমন একটা রাসায়নিক যেটা হচ্ছে আমার দেহের বা আমার পরিপাকের জন্য সাহায্য করতেছে। বাট তোমার ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, তুমি কি ব্যাকটেরিয়া থেকে খাবার খাবা, বা ব্যাকটেরিয়া যেসব খাবার খেয়েছে সেগুলোকে তুমি আবার ফেরত দিবা? অবশ্যই দিবা না। তার মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা এটা কিন্তু একটা যান্ত্রিক পরিপাক, মাথায় রাখবা যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা এটা কিন্তু একটা যান্ত্রিক পরিপাক, এটা কখনোই কি রাসায়নিক পরিপাক না, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাদের বলার ছিল, এবং এটা কিন্তু প্রশ্নে আসছে। তোমরা যদি হচ্ছে এমসিকিউ দেখে থাকো তোমাদের জন্য বেশ ভালো একটা ব্যাপার হলো, কারণ কি, কারণ হচ্ছে এটা অনেকেই জানে না, এখনো অনেকে ভুল করে, আমি এখনো অনেকের পরীক্ষায় দিই, অনেকে এখন এটা ভুল করে। ওকে, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়, তোমাদের কি গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় এটা জানাতে জানাতে এটা বলতে চাই, অনেকে যেহেতু উদ্ভিদ বিজ্ঞান পড়ি না, জানাতে যে আমাদের প্রাণীর ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর আমাদের উদ্ভিদের ক্ষেত্রে কি বলতো, 1 2 এটা একসাথে দুইটা কাউন্ট হইতেছে। তো একদম মুখে বলবা যে আমাদের গ্লাইকোজেন যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয়, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে কি স্টার্চ বা শ্বেতসার। ভেরি গুড। ওকে, তো কোথায় সঞ্চিত হয় এটা আমি জানি, এটা আমার এত কষ্ট করতে হবে না, এটা আমি জানি যে তোমরা সবাই ভালো, যে হচ্ছে যকৃৎ, ঠিক আছে? এই যে যকৃৎ দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তুমি যে হয় না যে কি বলবো, আচ্ছা থাক, কন্ট্রোভার্সিয়াল কিছু না বলি, বাট হচ্ছে যকৃৎ যে দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র এটা হচ্ছে তুমি মাথায় রাখবা। এবং একই সাথে যকৃৎ কিন্তু আরো একটা জিনিস আছে, তোমরা হচ্ছে যকৃতের যে বিপাকীয় পরিপাক আছে, সরি বিপাকীয় যে তোমার হচ্ছে কি বলতে পারি, বিপাকীয় যে তার বলা হয় না যে মানে এটা তো দুইটা কি করে, সঞ্চয় ভূমিকা আর হচ্ছে বিপাকীয় ভূমিকা। সো বিপাকের মধ্যে একদম প্রথম দিকে একটা লাইন আছে, প্রথম দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনটা তোমরা হচ্ছে এখনই বই খুলে দেখবা যে দ্বিতীয় লাইনটা কি লেখা। এই টাইপের একটা কথা লেখা আছে, আমি চাই তুমি যেন হচ্ছে বইটার টপিকটা একবার পড়ো, এই কারণেই হচ্ছে এখান থেকে মাইনাস করা, ঠিক আছে? সো এটা তুমি হচ্ছে এখনই দেখবা, ঠিক আছে? এখনই দেখে হচ্ছে কমেন্টে জানাবা যে লাইনটা কি ছিল, ঠিক আছে? এরকম প্রধান কথাটাই প্রধান, তোমার কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হচ্ছে প্রধান, এটা অনুযায়ী তুমি হচ্ছে, এটা তো সঞ্চয় কেন্দ্রের সঞ্চয় কথা বলছি, ওইটা হচ্ছে বিপাকের, ওটা কিসের, বিপাকের। সো বিপাকের ওই ব্যাপারটা আমাকে জানাবা। সো গ্লাইকোজেন সঞ্চয় ভূতরণ থেকে হেপাটিক প্রোটোসিয়ার মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে এবং রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন রূপান্তরিত হয়ে যকৃতের সঞ্চয় কোষে জমা থাকে। এবং এটার কারণ কি, কারণ হচ্ছে আমাদের যখন প্রয়োজন নাই অতিরিক্ত গ্লুকোজ, কারণ আমার দেহে যদি অতিরিক্ত সুগার বেড়ে যায় তখন কিন্তু আমি ঝামেলায় পড়বো, এবং এই কারণে ইনসুলিন নামক হরমোন আমাদের জীবনের বন্ধু, উনি হচ্ছে এটাকে কি করে, এটাকে হচ্ছে স্বাভাবিক করে দেয় বা হচ্ছে মাইনাস করে দেয় বা হচ্ছে সঞ্চয় করে দেয়। পরবর্তীতে আবার যখন প্রয়োজন হয় তখন হচ্ছে আমাদের গ্লুকাগন হরমোন, যেটা হচ্ছে কোত্থেকে আমরা পাই, আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে হচ্ছে আমার ইনসুলিন নিঃসৃত হয়, আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, যে গ্লুকাগনটা কি আমার গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে। অনেক কথা আমি প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে কিন্তু বলে থাকি, তো তারপরে হচ্ছে চেষ্টা করবা, হ্যাঁ তো এটার উত্তর বলে ফেলছি। আচ্ছা, তো গ্লুকাগন হরমোন বা হচ্ছে গ্লুকাগন কোথা থেকে ক্ষরণ হয় বা তৈরি হয়, এটা কি মাত্রই বলে ফেলছে, এটা কি আমাদের বিটা সেল থেকে, ঠিক আছে? আলফা থেকে সরি আলফা সেল থেকে। সো আলফা থেকে হচ্ছে গ্লুকাগন, বিটা থেকে হচ্ছে ইনসুলিন, এটা গামা মানে এটা তো পি বা কি বলে এটাকে মিউ, এটা হচ্ছে আমাদের কি, এটা বাদে হচ্ছে আমি যদি এখানে থাকতো গামা সেল না সরি ডেল্টা সেল থেকে নিঃসৃত হতো সোমাটোস্ট্যাটিন, যেই সোমাটোস্ট্যাটিন আবার এই দুজনের নিয়ন্ত্রণ করতে এবং সবার শেষে পিপি সেল বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের
টোটাল আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটা আমরা রিউনিয়ন করে ফেলছি। ওকে, আচ্ছা এই যে তোমার মিশ্র গ্রন্থি, অগ্ন্যাশয়, অন্তঃক্ষরা গ্রন্থি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4 প্রকার ক্ষরক, এই যে ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিক, পেপটি সেল থেকে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, আচ্ছা যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজকে কি কোষ বলে? খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যে এবছর যদি প্রশ্ন আসে এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে, যেহেতু ফুল সিলেবাস তোমাদের, সো এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি, যে কোন জায়গা থেকে আসতে পারে। অস্টিওব্লাস্ট হচ্ছে আসতে পারে অস্থির ক্ষেত্রে, তারপরে মাইক্রোগ্লিয়া, সরি এটা গ্রিয়া হয়ে গেছে, ওই যে আবার হচ্ছে ঠিক করব, আবার ঠিক করব, আবার ঠিক করব, কেন ঠিক করব বলো তো? কারণ হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমাদের এই সব জিনিস কিন্তু হচ্ছে আমরা চাইলেই সলভ করতে পারি, বা হচ্ছে চাইলেই আমরা এগুলাকে ঠিক করতে পারি, কিন্তু কখনোই আমরা কি করতে পারবো না, পরীক্ষার হলে একবার ভুল হয়ে গেলে আমরা কিন্তু সেটাকে ঠিক করতে পারবো না, ঠিক না? ওকে, মাইক্রোগ্লিয়া যেটা হচ্ছে এখানে ভুলক্রমে গ্রিয়া লেখা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে ঠিক করে নিব, যাতে করে হচ্ছে আমাদের ভুলটা শুধরাতে পারি, ঠিক আছে? সো মাইক্রোগ্লিয়া এটা কোথায়? এটা কিন্তু হচ্ছে আমাদের মস্তিষ্কের, নাকি এটা কোথায়? আমাদের মস্তিষ্কের, এবং আমাদের যে আমাদের হচ্ছে ডেনড্রাইটিক কোষ, সেটা হচ্ছে আমাদের অন্য জিনিস, বাট আমাদের অস্টিওব্লাস্ট, তারপরে হচ্ছে মাইক্রোগ্লিয়া, এরকম আরো অনেকগুলো আছে। তোমাদের হচ্ছে জানো নিশ্চয়ই যে আমাদের বিব্রেনের বায়োলজির যে ফেসবুক গ্রুপটা আছে, এবং একই সাথে তোমাদের একটা ফিচার কোর্স দেওয়া হবে, সেখানে তোমরা হচ্ছে এগুলো সাজানো পাবে। ওকে, সো সেই সাজানো জায়গায় তুমি হচ্ছে খুব সুন্দরভাবে এগুলার যে তোমার হচ্ছে ভিজুয়ালাইজেশন, সেগুলো তুমি হচ্ছে এখানে দেখতে পাবে, ঠিক আছে? সো এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে কাফার কোষ। এটার উত্তর কি? কাফার কোষ। এখন ম্যাক্রোফেজ জিনিস, দুঃখিত এটা হচ্ছে ভুল করে দেয়া আছে, সরি এটা মাত্রই আমি হচ্ছে ক্লিক করে গেছি, সরি সরি ঠিক করে দিই, এক সেকেন্ড, একটা ঠিক করতে গিয়ে আরেকটু ভুলে গেছি। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, ভেরি গুড। ওকে, ওকে সব ঠিক আছে আমাদের। তাহলে এটা কিন্তু কি? কাফার কোষ। ভেরি গুড। এই যে কাফার কোষ, কাফার কোষ হচ্ছে আমাদের যকৃৎ কোষ, যকৃতে পেয়ে থাকি। অস্টিওব্লাস্ট পাই উপস্থিতে, মাইক্রোগ্লিয়া কোথায়? মস্তিষ্কে। ভেরি গুড। ওকে, এবার দেখো পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমটি প্রথমে কি হিসাবে নিঃসৃত হয়? মনে আছে নিশ্চয়ই, বলছিলাম যে আমরা হচ্ছে এটাকে ধরে নিব কি, জেন মানে মূলত হচ্ছে আমাদের কি, যে জেনেসিস হিসেবে ধরে নিব যে এইখান থেকে আমার কি তৈরি হবে? পেপসিন তৈরি হবে। সহজ না ব্যাপারটা? তুমি যেভাবে ভাবো যত বেশি সহজ করে ভাবতে পারবা। সো আমার অবশ্যই পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম, প্রধান যে এনজাইম পেপসিন, এটা কি হিসাবে নিঃসৃত হয়? পেপসিনোজেন। মূলত এই জেন দ্বারা বোঝানো হচ্ছে এটা আমাদের কি নিষ্ক্রিয় অবস্থায় আছে, বা আমরা একটা ধরে নিব কি, জেন মানে যেহেতু হচ্ছে জেনেসিস, তার মানে হচ্ছে এই পেপসিনোজেনেসিস থেকে, পেপসিন থেকে জেনেসিস ঘটবে কিসের? পেপসিনের। কার সহায়তায় ঘটবে? তোমাদের কাছে প্রশ্ন রইল, কার সহায়তায় ঘটবে? পেপসিন থেকে পেপসিন তৈরি, এটা কার সহায়তায় ঘটবে? আমাকে অবশ্যই উত্তর করবা, ঠিক আছে? তোমার উত্তর করার আগে এখানে উত্তর করা হয়ে গেছে যে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সক্রিয় পেপসিনে পরিণত হবে। ওকে, আচ্ছা এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কাইমন ট্রিপসিনোজেন যদি অ্যাক্টিভ হয় ট্রিপসিনের সহায়তায়, ঠিক আছে, কাইমন ট্রিপসিনোজেন যদি হচ্ছে অ্যাক্টিভ হয়, কাইমন ট্রিপসিনে পরিণত হয় ট্রিপসিনের সহায়তায়, তাহলে ট্রিপসিনোজেন সক্রিয় হয়, মানে ট্রিপসিন সক্রিয় হয় কার মাধ্যমে? ট্রিপসিন সক্রিয় হয় কার মাধ্যমে? ঠিক আছে, অর্থাৎ আমার ট্রিপসিনোজেন থেকে এটা ট্রিপসিনে পরিণত হয় কি, তোমার হচ্ছে একটা কোন একটা ইসের সাহায্যে, কোন একটা কারোর সাহায্যে। সো এই যে ট্রিপসিনোজেন, আমি তোমাকে এটা একটু ই করে দেখাচ্ছি, দেখো যে কাইমোট্রিপসিন যদি অ্যাক্টিভ হয়ে কাইমোট্রিপসিনে পরিণত হয়, মানে ওয়ার্ডের ই সরানোর জন্য আমি হচ্ছে এভাবে লিখছিলাম, বাট সমস্যা নেই, কাইমোট্রিপসিনে পরিণত হয় ট্রিপসিনের সহায়তায়, তাহলে ট্রিপসিন সক্রিয় হয় কার মাধ্যমে? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য একটা বেশ বড় প্রশ্ন রেখে গেলাম, বই থেকে খুলে, যার বই মুখস্থ সে তো অলরেডি জানো, অথবা যাদের কাছে হচ্ছে বিব্রেনের দাগানো বই আছে, তারা তো হচ্ছে জাস্ট একবার উল্টায় দেখে ফেলতে পারবে, ঠিক আছে? ওকে, গেল। তারপরে নিচের কোনটি যকৃতের কাজ? যকৃতের অসংখ্য কাজ, হাজার হাজার কাজ, লক্ষ লক্ষ কোটি কাজ, তার মধ্যে এইখানে কোন কাজটা নয়, এটা কিন্তু সিলেক্ট করা খুব টাফ, ঠিক আছে? তো ভিটামিন সঞ্চয় সরবরাহ বিভাগ, এই দুইটা হচ্ছে একটু আগে তোমাদেরকে হচ্ছে দেখায় আসছি। কোলেস্টেরল উৎপাদন, এটাও সে করে থাকে, বাট অ্যান্টিবডি উৎপাদন এটা কিন্তু যকৃতের কাজ না। এটা কি? এটা কিন্তু যকৃতের কাজ না, ঠিক আছে? সো এটা যকৃতের কাজ না। সো এটা তোমরা পড়বা কোথায়? যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। যকৃৎ আমাদের মানবদেহের সবথেকে বড় গ্রন্থি, যেখানে হচ্ছে আমাদের কি প্রতিদিন 500 অধিক রাসায়নিক কাজ সম্পাদিত হয়, সেখান থেকে তোমরা হচ্ছে এটা পড়বা। ওকে, ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এটার কারণ কি জানো? এটার কারণটা হচ্ছে যে তোমরা যখন এই ধরনের প্র্যাকটিস করবা, তখন তোমাদের কিন্তু মানে একটু এটা ডাবল স্ট্যান্ডার্ড প্রশ্ন না, যে তোমার হচ্ছে মানে আমাদের ডায়াবেটিস কোন কারণে হয়, সেই কারণে হলে সেই রোগটা, মানে সেই অঙ্গটার কারণে হচ্ছে ডায়াবেটিস রোগটা হচ্ছে,
মানে ডায়াবেটিস রোগটা হচ্ছে কেন, আমার যখন ইনসুলিন তৈরি না হতে পারছে, এখন ইনসুলিন কোথায় আছে, অগ্নাশয়ের কাছে, অগ্নাশয় বহিঃপরাগ আন্তঃপরাগ গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আছে, তাহলে উত্তর কি, অগ্নাশয়। এই যে ঠিক আছে, এটার উত্তরটা ফাইন, ওকে সমস্যা নেই, এটার উত্তরটা আমি লিখে দিব। আচ্ছা এরপর দেখো অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় পাওয়া যায়, এটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন, অ্যাম্পুলা অফ ভ্যাটার, ঠিক আছে, ভ্যাটার অফ অ্যাম্পুলা বা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার, সবসময় এমন করে বলি। সো অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় পাওয়া যায়, অ্যাম্পুলা অফ ভ্যাটার এটা কিন্তু অনেকে এসে মানে একটু ঝামেলা করে, এটা কি ডিউডেনামের অংশ নাকি অগ্নাশয়ের অংশ, এটা আমি তোমাকে একদম শিওর করতেছি যে অতে অগ্নাশয় অতে কি অ্যাম্পুলা অফ ভ্যাটার। ওকে, সো আমাদের হচ্ছে এই যে পিত্তথলি থেকে আসা আমাদের অভিন্ন পিত্তনালী, তারপরে হচ্ছে অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় নালী, এই দুজন একত্রিত হয়ে তারপরে হচ্ছে অ্যাম্পুলা ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে, অ্যাম্পুলা ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে, তার মানে এটা কোথায় পাওয়া যাবে, অগ্নাশয়ে পাওয়া যাবে, কোথায়, অগ্নাশয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মানব শরীরের স্বাভাবিক কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যেসব পদার্থ বিষময়তার সৃষ্টি করে তা কোন অঙ্গ দ্বারা প্রশমিত হয়, সেটা কোন অঙ্গ দ্বারা প্রশমিত হয়, এটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন। এটার অর্থটা কি জানো, যে আমার দেহের যাবতীয় যত প্রকার সমস্যা আছে সেই সমস্যাগুলো আসলে কে সলভ করে, সহজ কথা যেটাকে কে সমাধান করে বা হচ্ছে সলভ করে। এখন এটার ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমার যেখান থেকে ইউরিয়া সৃষ্টি হয়, যেখান থেকে কি ইউরিয়া সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, ইউরিয়া সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমার এখানে মানে মানে কি বলতে পারি উত্তর হবে। একটু ভেবে বলো তো যে কোনটা হবে, তোমার এই যে বৃক্ক আছে, অনেকে হচ্ছে বৃক্ক দিয়ে দিবে, বাট বৃক্কের ক্ষেত্রে কি, বৃক্কের ক্ষেত্রে হচ্ছে ও তো দেহের বাইরে নিষ্কান্ত করে দিচ্ছে, কিন্তু আমার এটাকে প্রশমন কি ঘটাচ্ছে, প্রশমন ঘটাচ্ছে আমাদের আর কেউ না, আমাদের বড় ভাই, আমাদের যকৃৎ, কে যকৃৎ, ঠিক আছে। এই যে দেখো যে যত প্রকার যা কিছু আছে সেগুলোকে আমাদের টক্সিক বা বিষ, এই বিষগুলোকে কে প্রশমন করে, আমাদের যকৃৎ, কারণ কি যকৃতের মধ্যে অভ্যন্তরে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে, এবং এই কারণে কিন্তু হচ্ছে লিভার এত বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে কি লিভার আমাদের দেহে এত বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা দেখবা যে আমাদের এই অধ্যায়ের একটা বড় অংশ কিন্তু হচ্ছে যকৃৎ সংবলিত। ওকে, আচ্ছা সো যকৃৎ কোন প্রোটিন সংশ্লেষ করতে পারে না, বেশ ভালো একটা প্রশ্ন, এটা হচ্ছে সরাসরি লেখা আছে যে যকৃৎ গামা গ্লোবুলিন ব্যতীত মোটামুটি সব ধরনের প্লাজমা প্রোটিনই সে কি করতে পারে, সে হচ্ছে তোমার সংশ্লেষ করতে পারে। এছাড়া আরো কিছু আছে, যেমন হচ্ছে আমাদের অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন এবং বেশ কিছু ফ্যাক্টর এখানে আছে, এগুলো একটু পড়বা। বাট হচ্ছে আমাদের কি প্লাজমা, আমাদের এই যে নিজস্ব গ্লোবিউলিন মানে হচ্ছে গামা গ্লোবিউলিন বাদে সব ধরনের প্লাজমা প্রোটিন সে সংশ্লেষ করতে পারে। ওকে, আচ্ছা তারপর দেখো মানবদেহের অর্গানিক ল্যাবরেটরি কোনটি, মাত্র এত কথা বলার পর আসলে যদি আমরা যকৃৎকে না দিই তাহলে আসলে খুব ইনসাফি হয়ে যায়, ঠিক না, সরি বেইনসাফি হয়ে যায়। সো এটার উত্তর কি হবে, যকৃৎ। যকৃতে যেহেতু 500 এর অধিক, কত অধিক, 500 এর অধিক যেহেতু হচ্ছে, এখানে কি হয়, এখানে হচ্ছে আমার মানে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে, এই কারণে, ঠিক এই কারণে কিন্তু হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি মানবদেহের, আমাদের মানবদেহের অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রাসায়নিক জৈব রাসায়নিক কি বলতে পারি কারখানা, ঠিক আছে, জৈব রাসায়নিক বা হচ্ছে হ্যাঁ জৈব রাসায়নিক কারখানা। ওকে, আচ্ছা বা সরি আমি কি বলতেছিলাম যে আমাদের হচ্ছে অর্গানিক ল্যাবরেটরি মানে কি জৈব রসায়নাগার, জৈব রসায়নাগার, ঠিক আছে, ল্যাবরেটরি যদি কারখানা চলে গেছে, জৈব রসায়নাগার। আচ্ছা এটা আর্জেন্টাফিন কোষ কোথায় পাওয়া যায়, এটার জন্য আমি একটু সময় নিব তোমাদের কাছ থেকে, তোমরা হচ্ছে ভাই এখানে তো হচ্ছে উত্তরটা ঠিক নেই, মানে অপশনই নেই, আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করে দেন, ঠিক করে দেন, যেহেতু হচ্ছে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট করতে পারেন। বাট বাট সমস্যা হচ্ছে একটা, যে এখানে আসলে উত্তরটা আছে, এখানে কি আসলে উত্তরটা আছে। তো তোমাদের কাছে আরেকবার একটু সময়টা নিচ্ছি, আরেকবার এখান থেকে তোমাকে সময় দিচ্ছি যে আর্জেন্টাফিন কোষ কোথায় পাওয়া যায়, আরেকবার সময় তোমার কাছে দিচ্ছি। সো আশা করি তুমি হচ্ছে অ্যানসারটা করে ফেলবা এর মধ্যে, যে আমাদের আর্জেন্টাফিন কোষ কোথায় পাওয়া যায়। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা এই অধ্যায় পড়ার ক্ষেত্রে বিশেষ করে তোমরা যারা হচ্ছে মেডিকেল বলো কিংবা হচ্ছে নার্সিং বলো বা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, এখানে কিন্তু হচ্ছে কোনো প্রসেস লাগতেছে না, বাট এই সব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই কারণেই তোমরা হয়তো অনেকে পড়ো নাই যে আমাদের আংশিক গ্রন্থে এখানে কিন্তু একটা আর্জেন্টাফিন কোষ আছে, এখানে কি আর্জেন্টাফিন কোষ আছে, ঠিক আছে। সো শুধুমাত্র আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে থাকবে এমন না, সো আমরা একটু উত্তর করে ফেলি এই যে আংশিক গ্রন্থ, ঠিক আছে। সো অন্ত্র পরিপাককারী মিউকোসেসের কতগুলো এককোষী খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে, সেগুলো হচ্ছে ব্রাশ কোষ, গবলেট কোষ। গত বছরগুলোর বইতে এই এদের কাজটা দেয়া ছিল না, বাট এই বছরের বইতে কিন্তু দেয়া আছে, সো সাবধান। ওকে, সো প্যানেজ কোষ এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড এবং প্রোটিন ক্ষরণ করে। লিভার কোনের গ্রন্থি এটা হচ্ছে এনজাইম ক্ষরণ করে। ব্রুনারের গ্রন্থি সরাসরি দিতেই পারে, ব্রুনারের গ্রন্থি কি করে, ক্ষারীয় মিউকাস ক্ষরণ করে, এবং এরা সবাই মিলে যে রসটা নিঃসরণ করে সেটা কি সার্কাস ইন্টেলিকাস। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় গ্যাস্ট্রিক জুস, যেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কি গ্যাস্ট্রিন হরমোন, আর ওর থেকে নিঃসৃত হয় কি, ওর থেকে নিঃসৃত হয় আন্ত্রিক রস, এটাকে আমরা বলি হচ্ছে কি সার্কাস ইন্টেরিকাস, কি বলি সার্কাস ইন্টেরিকাস। ওকে, সো আমি আশা করি এখানে যকৃৎ সম্পর্কিত যত প্রকারের প্রশ্ন অন্তত পক্ষে তোমার নার্সিং এ হতে পারে সবগুলো হচ্ছে এখান থেকে কমপ্লিট করলাম, এবং এর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা এই ক্লাসটা সব থেকে লেন্দি মনে হয়। সো অনেক কথা বলছি, যে কারণে হচ্ছে বেশ খানিকটা লেন্দি হয়েছে।
সো আশা করি তোমরা হচ্ছে এখান থেকে যে প্রশ্নের উত্তরই আসুক না কেন, সরি প্রশ্ন আসুক না কেন, সেটা হচ্ছে তোমরা উত্তর করতে পারবে। কিছু জায়গা হচ্ছে কথা অসম্পূর্ণ হয়ে গেছে, একটু গরম লাগতেছে, বাট আশা করি তোমরা হচ্ছে সম্পূর্ণ অংশ বুঝছো। এবং কিছু কিছু জায়গা হচ্ছে এক্সপ্লানেশন এখনো মানে হচ্ছে দেওয়া হয়েছে, বাট হচ্ছে কোনো কারণে হয়তো বা ওঠেনি, ওই জিনিসটা খুব দ্রুত সেভ করে তোমাকে হচ্ছে দেওয়া হবে। এবং এটা তোমরা কোথায় পাবা, এটা কিন্তু তোমরা নিজেরা এক্সাম দিতে পারবা। এখানে আমি যেমন হচ্ছে সাবমিট করতে পারলাম, তোমরা হচ্ছে এখানে সাবমিট করতে পারবা। এটার জন্য কি করতে হবে, এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স আছে, অর্থাৎ এই যে তোমার হচ্ছে টাইটেলের উপরে ক্লিক করলে নাম নেমে যায়, তো এখানে দেখবা প্রথমে একটা শর্ট ইউআরএল আছে, এখানে ক্লিক করলে তুমি হচ্ছে এখানে চলে আসবে এবং আস্তে আস্তে করে একটা ক্লিক করবা, ব্যাখ্যা পড়বা, সাবমিট করবা, ব্যাখ্যা পড়বা, প্রশ্ন করবা, সাবমিট করবা, শেষ। ঠিক আছে, অলমোস্ট এই অধ্যায়ের সবগুলো টপিক ভিত্তিক এমসিকিউ তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আবার দেখা হবে কবে, আগামীকাল। ওকে, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন বায়োলজির সাথে থাকো।